পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটু বিবেকে বাঁধলো না, নাকি সব নিজে থেকে প্ল্যান করে করেছো? হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে, তাই বাধ্য ফারহাকেও পরতে হয়েছে শাড়ি। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটিও এলোমেলো হয়ে গেছে। ছেলেটাকে মনে মনে গালি দিয়ে বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার দিকে তাকানোরও সময় নেই তাদের। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে এসে সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে বলে সব। এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরল সে। যাই হোক, আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি, প্রায় সারা বাড়ি জুড়েই মানুষের ছড়াছড়ি, তার মাঝে একটা রুম ফাঁকা। আর তা হলো আবরার ভাইয়ের, আইরিনের বড় ভাই। তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে, নিজেই রুম পরিপাটি করে রাখে। এরপর কারো প্রবেশ নিষেধ। সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে। তাই লতা রহমান তাকে আবরারের রুমে ঢুকিয়ে বলল, আবরার এখন বাইরে আছে, ও আসার আগে চেঞ্জ করে নাও। ওর রুমে কেউ এসেছে তা দেখলে তুল কালাম কাণ্ড ঘটিয়ে বসবে সে। নিরুপায় দৃষ্টিতে ৭-৫ না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতে লাগলো ফারহা। যেহেতু এই রুমে কারো আসা নিষেধ, তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে পারে সে। সব শেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে। আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে নিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাচুমাচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ। তাছাড়া
গেল। শেষ রাতে এসেও বান্ধবীদের জ্বালায় ঘুমাতে পারছে না ফারহা। চারজন একসাথে আছে মানেই তাদের আলোচনা বিশ্বের বড় বড় গবেষণাগারকেও হার মানাবে। উপায় না পেয়ে ফারহা একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এবার একটু ঘুমাতে পারলেই হয়। সকালে ঘুম কাতর চোখে হাত দিয়ে চোখ কচলাচ্ছে ফারহা। ভোরের আলো ফুটে উঠেছে। রুমের বাইরে কয়েকজন চা নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করছে। বাকিরা থেকে ওঠেনি। আইরিন, সাথী, সুমাইয়া সবাই এখনো ঘুমোচ্ছে। তিনজন মিলে সারা রাত রুমটা একবার উল্টো করেছে আর একবার পাল্টা করেছে। এমন অবস্থা করেছিল তিনজন মিলে। শেষ রাতে ঘুমিয়ে এখন মরার মতো পড়ে আছে। ফারহা আরো কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ঘুম আসছে না আর। রুম থেকে বেরিয়ে বাইরে এলো। ফারহাকে দেখে লতা রহমান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়েছো? ফারহা দুই দিকে মাথা নাড়ায়। লতা রহমান আবার বলেন, ওয়াশরুমে গেলে এক পাশে টুথ পাউডার পাবে, ফ্রেশে নাও, আমি নাস্তা তৈরি করছি, আর বাকিদেরও ডেকে দিও। ফারহা লক্ষ্মী মেয়ের মতো ঘুমো ঘুমো চোখে একপাশে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। শাকচুনি করে যেই মরার মতো ঘুমোচ্ছে, মনে হয় না ডাকলে উঠবে এখন। তাই ফারহা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। দেখে আবরার আগে থেকেই ছাদে হাঁটাহাঁটি করছে। আবরারকে দেখে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দেয় আবরার। ফারহা দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবরার তার কাছে এসে শান্তভাবে বলল, সরি। ফারহা একটু ভ্রুকুচকে বলল, সরি কেন? আবরার শান্তভাবে বলল, কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি জানতাম না আপনার রুমে বাইরের কেউ প্রবেশ করাটা আপনি পছন্দ করেন না। আবরার আর কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। ফারহা আবার বলল, আচ্ছা, ওই ছেলেটা আপনার কি হয়? আবরার বলল, কোন ছেলেটা? ওই যে একটু ফর্সা করে লম্বা ব্লু শার্ট পরেছিল, কালকে দেখলাম। ও, সাদাফের কথা বলছো? আমার বাবার বন্ধুর ছেলে। কেন, কি করেছে সে? না, কিছু না, এমনি। বলেই নিচে চলে আসলো ফারহা। রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুলল। 9টা বাজে। এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আবরার
ওই মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পাচ্ছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকপুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের একপাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি মায়ের কাপে চুমুক দিয়ে বলল। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল। চাচির কথায় থামিয়ে ফারহার মা তাকে বলল, তুই চলে যা ফারহা, বড়দের মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় তার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে যায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গিবত গিয়েছেন, কিচ্ছু বলিনি, কিন্তু শেষে যে আমার মেয়েকে নিয়ে বাড়তি 2-3 লাইন অ্যাড করলেন, এগুলো আর কখনো বলার চেষ্টা করবেন না, বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে যায়নি, আর কখনো যাবেও না। এর মাঝে মা ফোরন কেটে বলল, আর ফারহা এমন কাজ করলে তাকে মেয়ে হিসাবে স্বীকারই করব না। ত্যায্য মেয়ে করে দেব, তবু অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা কথাই যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে ফারহার। মায়ের কথায় বুকটা ধুক ধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছে শুনেছে বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকে ভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে, তাদের স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু
আমার ভাবিটার উপর? চুপ, একদম বাজে বকবি না। তোর ভাই আমারও ভাই, তাই ভাই ইজ ভাই, অন্য কিছু নাই। থাক, ঢং করা বাদ দে। জানি না আমি। চুপ কর তো, ফোন রাখ। ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো। পরদিন সকালের নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফারহা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল সে। রাস্তার পাশ ধরে হাঁটছে, একটা খালি রিকশাও চোখে পড়ছে না। হঠাৎ পেছন থেকে ফারহা বলে কারো ডাক শুনতেই থমকে পেছন ফিরে তাকায় সে। দেখে সোহেল ভাই দৌড়ে তার সামনে এসে হাঁপাতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদিও তার সাথে ফারহা কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? খেয়াল করিনি। সরি, আপনার আনন্দে আমি কেন আনন্দিত হব? আর হ্যাঁ, আসি, সময় নেই আমার। এমনিতেও আজ রাস্তায় খালি রিক্সাও পাচ্ছে না, তার উপর ওর সাথে বক বক করে অনেকটা সময় নষ্ট হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:55 বাজে, আর ওইদিকে 9টায় ক্লাস। আর আজ মঙ্গলবার, প্রথম ক্লাস ওই খাটাসটার। লেট হলেই ক্লাসের মঙ্গল উদ্ধার করে ছাড়বে। কলেজে গেট দিয়ে প্রবেশ করতেই দেখে 9:03 বাজে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে। ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ক্লাসরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে সব মিলিয়ে অলরেডি ক্লাসের 5 মিনিট লেট। দরজার সামনে দাঁড়িয়েই ফারহা বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে কড়া জবাব, নো, স্ট্যান্ড আউট সাইড দ্য ডোর। সরি স্যার, আর এমনটা হবে না। আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে। নো এক্সকিউজ। একরাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে ফারহা। সোহেলকে মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে সে। ওর কারণেই একটা গাড়ি মিস করেছিল তখন। অবশেষে পাক্কা 10 মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেল সে। কি ভাবিছি, শুনলাম আজ নাকি ক্লাসের বাইরে দাঁড় করে রেখেছিল তোমাকে। আমার ভাইটা পারেও বটে। আইরিনের কথায় মাথা
আমার। মাহিন এখনো কাজ করতে করতে বলল, আচ্ছা, কাপড় চোপড় গুছিয়ে রাখবেন, কাল সকালে যাবেন। আইরিন কিছু বলতে যাবে তার আগেই মাহিন তাকে থামিয়ে দিয়ে বলল, বলছি তো, তোমার যেমনটা ইচ্ছা সেভাবে চলতে পারো, বাবা মাকে আমি ম্যানেজ করে নিব। আইরিন আর কিছু না বলে চুপচাপ চলে গেল সেখান থেকে। সে ভালোই বুঝতে পারছে যে মাহিন তাকে 2 পয়সারও মূল্য দিচ্ছে না। মেয়েদের নাকি 2টা জীবন, একটা বাবার বাড়ি আর একটা নাকি স্বামীর বাড়ি। বাট এখন তার কাছে মনে হচ্ছে তার এবার আশ্রয় তার কাছে সবচেয়ে শান্তির ও নিরাপদ আশ্রয়, বাকি সব মিথ্যা। আজ শনিবার, কলেজে আগে থেকেই এসেছে ফারহা। চুপচাপ একপাশে বসে আছে আর গেটের দিকে তাকাচ্ছে। কখন আবরার কলেজে আসবে? আজ এই ব্যাটাকে সামনে থেকেই ধরবো, দেখি তার রিয়াকশন কেমন হয়। বেশ কিছুক্ষণ পর অপেক্ষার পর কলেজ গেট দিয়ে প্রবেশ করলো আবরার। ফারহা হাস্য উজ্জ্বল মুখের চারদিকে তাকিয়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো। আবরারের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, লুকিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি দিন। আবরার একটু অবাক ভঙ্গিতে বলল। মানে? ফারহা সোজাসুজি ভাবেই বলল, ঢং করা লাগবে না, আমি সব জানি। যাই হোক, আসল কথা হলো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগে না, তাই যা দেওয়ার সরাসরি দিবেন। আবরার এবার রেগে বলল। সাত সকালে ফাইজলামি করছো আমার সাথে? ফারহাও এবার একটি ডেকে চিঠিগুলো বের করে বলল, অ্যাক্টিং ভালো লাগলেও ওভার অ্যাক্টিং কখনোই ভালো লাগে না। তাহলে এই চিঠিগুলো কেন দিয়েছেন? আবরার এবার একটু স্বাভাবিক হয়ে চিঠিগুলো হাতে নিয়ে চোখ বুলাতে লাগলো। এরপর আর কিছু না বলে চুপচাপ চিঠিগুলো নিয়েই চলে গেল সেখান থেকে। ফারহা এখনো বেকুবের মতো দাঁড়িয়ে আছে হা করে। কি হচ্ছে সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। আবরারের এমনি নীরবতায় যেন বিপদের পূর্বাভাস। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, একটু বেশি করে ফেলেছিস নাকি ফারহা? তোকে দিয়ে কখনোই ঠিক কাজ করা হয় না, যেখানে যাস সেখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলিস। ক্লাস শুরু হওয়ার পরও বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। পাশ থেকে সাথী ধাক্কা দিয়ে
দিন আসে। সন্ধ্যার পর ফারহাকে টিভির সামনে দেখে কোমরে 2 হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। এরপর মা সামনে আসতেই বলে, তোমার মেয়ে তো দেখি দিন দিন খুব উন্নতি হচ্ছে মা। মা চায়ের কাপ ও নাস্তার প্লেটটা নিতে নিতে বলে। ফারদিন বলল, আমি বাড়ি কথা বলছি না, কলেজে কথা বলছি। খুব ভালো সুনামে শুনছি তোমার মেয়েকে নিয়ে। ইনশাল্লাহ আমাদের ফারহা খুব শীঘ্রই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। ফারদিনের মুখে এটা শুনেই জিভে ছোট্ট করে কামড় কাটে ফারহা। আপনার স্যার এসব কথা ভাইয়াকে বলতে গেল কেন? কত রিকোয়েস্ট করে বেঁচে এসেছি যেন বাড়িতে কেউ এসব না শুনে, কিন্তু স্যার এটা করলো কি? ভাইয়াকে বলেই দিল, তাহলে এত রিকোয়েস্ট সবই বৃথা গেল। তখনই ফারদিন আবার বলে, আজ আবরারের সাথে দেখা হওয়ার পর বলল দিন দিন ফারহার লেখাপড়ার অবনতি ঘটছে। পড়াশোনায় কোনো মন নেই, কোচিংয়ের পড়া তো দিতে পারেই না, হোমওয়ার্ক পর্যন্ত কমপ্লিট করে না। ফারদিনের কথায় এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। যাক, তাহলে কিছু বলেনি। ফারদিন টিভি অফ করে দিয়ে বলল, যা সোজা গিয়ে পড়তে বস, না হলে এক্সামের পর ডিমগুলো বিক্রি করার জন্য একটা দোকান খুলে বসতে হবে। ফারহা হেসে বলল, গুড আইডিয়া, তবে দোকান খোলার কি দরকার? এগুলো আমরা পাইকারি দরে বেচে দিব। ফারদিন নিরাশ হওয়ার ভঙ্গিতে আবারও কোমরে 2 হাত রেখে ফারহার দিকে তাকায়। আজ সন্ধ্যার পর চলে যাচ্ছে মাহিন। সকালে আইরিনদের বাসায় খবর এসেছে সন্ধ্যায় মাহিন বেরিয়ে যাবে আইরিনকে নিয়ে ওই বাড়ি যেতে। ফোন দিয়ে মাহিনের মা এই কথাটা বলল, আর মাহিনের বাবা নাকি ব্যস্ত, তাই আগে বলতে পারেনি। আর মাহিনকে বলেছিল আইরিনকে নিয়ে যেতে, বাট মাহিন আসেনি। সোফায় বিষণ্ণ মনে বসে আছে আইরিন। এমন সময় আবরার তার পাশে এসে বসে। আইরিনের দিকে চেয়ে বলে, ফোনটা দে তো। আইরিন একটু অবাক হলো, তবুও প্রশ্ন না করে ফোনটা বাড়িয়ে দেয়। আবরার ফোনটা কিছুক্ষণ দেখে আইরিনকে বলল, তোর আর মাহিনের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আবরার যেন কিছু বুঝতে না পারে, তাই আইরিন একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কই না তো, সব ঠিকঠাকই তো আছে।
দিনও যাবে না। ফারহার কথাই অবাক হয়ে গেল আইরিন ও সাথী দুজনে। আইরিন অবাক ভঙ্গিতে বলল, কেন যাব না? ফারহা আর কিছু না বলে শান্তভাবে বলল, না কিছু না। আইরিন ও সাথী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ফারহার দিকে। কথাবার্তা একটু অদ্ভুত হলে অবাক হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই অদ্ভুত কথার কারণটা জানতে ফারহার দিকে তাকিয়ে আছে দুজন। ওদের এমন আগ্রহ দেখেও আর কথা বাড়ালো না ফারহা। চুপচাপ সামনের দিকে পা বাড়ায় সে। বাসায় এসে শাওয়ার নিয়ে খেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল ফারহা। চোখ লেগে এসেছে, তাই বিকালটা শুয়েই কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই মা এসে ডেকে দেয়, কড়া গলায় বলে। ফারহা দুই হাত মেয়ে হাই তুলতে তুলতে পড়ল, মেয়ে নামাজে এই কথাটা পাত্রপক্ষকে বলার জন্য নামাজ পড়লে কি তা কবুল হবে মা? তার মা আর কিচ্ছু বলল না। হয়তো নিজের কথার বোকামি বুঝতে পেরেছে। যাওয়ার সময় পড়ল। সন্ধ্যার পর থেকে ফারহা পড়ার ফাঁকে বারবার উকি দিয়ে দেখছে ফারদিন বাসায় ফিরেছে কিনা। কারণ বাবা মাকে ট্যুরের কথা বললে তারা হয়তো রাজি হবে না। তাই ভাইয়াকে দিয়ে কোনোভাবে একটু ম্যানেজ করার বুদ্ধিটাই বেছে নিল সে। কিছুক্ষণ পর ফারদিন বাসায় আসলো। ফারহা ভাব নিচ্ছে ফারদিনের কাছে গিয়ে কিভাবে কথাগুলো শুরু করবে। যাই হোক, আগে ভাইয়াকে রাজি করাতে পারলেই সে বাবা মাকে রাজি করিয়ে নিবে। কিছুক্ষণ পর ফারহা উঠতে যাবে, তখনই ফারদিন একটা প্লেটে কিছু চিপস ভাজা নিয়ে তার পাশে এসে একটা চেয়ার টেনে বসলো। মাস্টারের মতো ফারহার বইটা টেনে নিয়ে বলল, আজ দেখি তোর পড়ালেখার দৌড় কতটুকু, ক্লাস আর কোচিং এর পড়া কতটুকু থাকে, আর তুই কতটুকু কমপ্লিট করিস। ক্লাসের সব পড়া কমপ্লিট করে আমার কাছে পড়া দিয়ে তারপর ঘুমাতে যাবি আজকে। ফারহা প্লেট থেকে চিপস নিয়ে খেতে খেতে বলল, ভাইয়া একটা কথা ছিল। ফারদিন বই উল্টে দেখতে দেখতে বলল, বল। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে জানো? জানি মা। ফারহা নাক কুঁচকে বলল, আরে ধুর, মায়ের চেয়েও বেশি আমি ভালোবাসি। অতএব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বোন। ফারদিন প্রকুচকে আর চোখে তাকিয়ে বলল, এত ভনিতা না করে মতলব
আইরিন ফারহার হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে বলল, কি করছিস এগুলো? একটা না তো বলেই গেলি, কার সামনে বলতেছিস তা মাথায় আছে তো? বিয়ের আগে যদি এত কথা শোনাতে থাকিস তাহলে তো বিয়েই করবে না তোকে। ফারহা বলল, আমার এত খারাপ দিন আসে নাই তোর ভাইয়ের মতো একটা খচ্চরকে বিয়ে করব। আইরিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে হঠাৎ করেই হেসে দিল, যেন এতক্ষণ হাসিগুলো পেটের ভেতর আটকে ছিল তার। বোচা মিয়ার হাতে একটা সুদর্শন ছেলের ছবি হাতে নিয়ে অন্য হাতে চায়ের কাপে চুমুক দিল। পাশেই বসে আছে ফারদিন ও তার বাবা। বোচা মিয়া এক টানে চাটা শেষ করে ছবির দিকে তাকিয়ে ফারদিনের বাবাকে বলল। ফারহার বাবা এবার থামিয়ে বলল, আচ্ছা, আমি বুঝেছি আপনার কথাটা। ছেলে ও তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে আমি। আর মেন কথাটা হচ্ছে ফারা এখনো পড়াশোনা করছে। কথা শেষ হওয়ার আগেই বোচা মিয়া বলল, হ্যাঁ, তা ঠিক আছে, তবে আপাতত ইন্টারটা শেষ হোক, এই সময়টা একটু অপেক্ষা করতে বলুন। আচ্ছা, আপনি বসুন, আসছি আমি, একটা ফোন এসেছে। বলেই ফোনটা রিসিভ করে একপাশে চলে গেল ফারদিনের বাবা। ফারদিন বোচা মিয়ার পাশে গিয়ে বলল, কলেজ ও কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল ফারহার। এসে একটা লোক ও বাবা তার ভাইকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এরপর সালাম দিয়ে ভেতরে চলে গেল সে। সন্ধ্যার পর ফারদিনের কাছে গিয়ে ফারহা বলল, লোকটা কে ভাইয়া? কই না তো, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ের কথাবার্তা বলছো? তা তো দেখতেই পারছি, মেয়ে বলে কি আমার নিজের মন মতো মত দেওয়ার কোনো অধিকার নেই? বাহ, সময়ও ঠিক করে ফেলেছে সবাই, আর আমাকে একটিবার জানালেও না তোমরা। ফারহা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ফারদিন বলল, এক্সামের পর কথাবার্তা আগাবে বলছি, আর তুমি বলছো সিরিয়াস না। আর কিছু না বলে মায়ের রুমের দিকে গেল ফারহা। তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা বলছো কেন মা? মেয়েকে পাশে বসিয়ে হাসি মুখে বলল, আমি এখন বিয়ে করতে চাই না মা, আমি এত কিছু জানি না, আমি বিয়ে করব না মানে করব না। ফাইনালি ট্যুরে যাওয়ার সেই
না হলে এত স্টুডেন্ট নিয়ে 2 দিনের ট্যুরে আসা কোনো সহজ কাজ নয়। আমরাই প্রথম যে কলেজ থেকে এত দূর ও 2 দিনের ট্যুরে এসেছি। পাশ থেকে ফারহা বলল, আমার একটুও ভালো লাগছে না। লং জার্নি করলে আমার মাথা ঘুরতে থাকে, মনে হয় যেন চারপাশটা আমার সাথে সাথে ঘুরছে। আইরিন একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ফারহা, এখন বলতো পশ্চিম কোন দিকে? ফারহা একটু ভাব নিয়ে উত্তর দিকে দেখিয়ে বলল, এই দিকে। আইরিন হাসতে হাসতে বলল, তাহলে দক্ষিণ দিকে কি সূর্য ওঠে? তুই পূর্ব দিকের সূর্য দেখেই তো বলতে পারতি পশ্চিম কোন দিকে। তাকে নিয়ে তুই এত মজা করছিস কেন আইরিন? সে তো বললোই তার মাথাটা ঘুরছে। আইরিন একটু রাগী ভাব নিয়ে বলল, আমার ভাবিকে নিয়ে আমি মজা নিব না তো কে নিবে? যান ভাবি, আপনি রুমে গিয়ে বিশ্রাম নিন। ফারহা একটু রেগে বলল, উল্টো পাল্টা কথা বলে চর খাবি একটা। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে হোটেলে ফিরে আসলো সবাই। রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তারপর সন্ধ্যা ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পাশেই একটা বড় লিচু বাগান আছে, ওখানেই সময় কাটাচ্ছে অনেকে। তাদের থেকে ঠিক কিছুটা দূরে একটা বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আবরার। কলেজে স্যার হলেও এখানে স্যার নয়, কথা বলাই যায়। তাই এক পা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ালো ফারহা। চারপাশের সবাইকে দেখে আবরারকে বলল, সবাই কত আনন্দ করছে আর আপনি বিষণ্ণ মনে বসে আছেন কেন স্যার? মন খারাপ? আবরার ফারহার দিকে চেয়ে বলল। তোমার জেনে কি লাভ? ফারহা একটু বিরক্তি নিয়ে বলল, সব সময় এত তেতো কথা বলেন কেন? আপনি কি কখনো মিষ্টি খাননি? খাই তো, কেন? তাহলে মিষ্টি আর তেতো করলার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝেন। আচ্ছা, আপনাকে যদি একটা পাত্রে তেতো করলা আর একটা পাত্রে মিষ্টি রাখা হয়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই মিষ্টি। ঠিক তেমনই তেতো কথা কারো পছন্দ না, একটু মিষ্টি করে কথা বলাটাই সকালে পছন্দ করে। আবরার এক হাতে ইশারা করে থামিয়ে বলল, ওয়েট, তুমি কি আমাকে ইনডিরেক্টলি তেতো করলার সাথে তুলনা করলে? ফারহা ছোট্ট করে জিভে